584 জনের পোস্টমর্টেমের রিপোর্টে প্রত্যেকেরই বয়স 14 বছর থেকে 35 বছরের মধ্যে। এই তরুণদেরই সমাবেশ। এরা যখন দিগ্বিজয়ী বীর, এরা মাথা নত করতে জানে। বাংলাদেশকে বিজয়ী করার জন্য সুজনগর বেড়া আসন সহ আপনার 5 আসনকে বিজয়ী করার জন্য এই তরুণের সমাবেশে আমি সনির্বন্ধ অনুরোধ করব। বিএনপির একটি দুর্বলতার কথাকে আমি বলতে পারি, এই দুর্বলতা আমাদের দেশ রক্ষার জন্যই সংশোধন করতে হবে। এত বড় তরুণের সমাবেশ কেন্দ্রীয় সমাবেশের চাইতেও প্রায় সমতুল্য সমাবেশ করেছে। সত্যি কষ্ট হয়েছে, আমরা অভুক্ত। এই যে দেখছেন মুরব্বীরা পিতৃতুল্য, তারা সব অভুক্ত। তরুণেরা কেন ভেঙে গেলেন? খাবার কি এতই প্রয়োজন আপনাদের? আমরা তো মাসের পর মাস পালা থেকে রাজনীতি করেছি। সত্যিকার অর্থেই ক্ষুধা ভুলে গিয়েছি দেশ এবং জাতি এবং মানুষের প্রয়োজন। আপনাদের একটু দায়িত্বশীল হওয়া, এই সত্য সমালোচনা করবেন। বিএনপি যদি শৃঙ্খলায় আবদ্ধ হওয়া যায়, বিএনপির সামনে সাগর তুফান করে সেইটুকু ঐক্যবদ্ধ হওয়াটা শুধু কর্মীদের জন্যই নয়, মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব। আমি একটা ছোট্ট পংক্তি কবিতা বললে ভালো হয়। বিপ্লবের ইতিহাসে অনেকগুলো অধ্যায় রয়েছে। মানব জাতির ইতিহাসে প্রথম আইয়ামে জাহিলিয়াতের যুগে তরুণেরা, সেই সময়ের তরুণেরা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করে পৃথিবীতে নিদারুণ জুলুম অত্যাচার সহ্য করে জাহিলিয়াতের অবসান ঘটিয়ে মানব জাতির মুক্তির জন্য এক সনদ দেন এবং দিগ্বিজয়ী সেই সনদের বাণীগুলো ছড়িয়ে পড়ে। সেই বিপ্লব ছিল আত্মার মুক্তির বিপ্লব, মানবতার বিপ্লব, মানব জাতির পরিবর্তনের বিপ্লব, ন্যায় সত্য প্রতিষ্ঠার বিপ্লব। সেই বিপ্লবের নেতা ছিলেন প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিপ্লবের সহযাত্রী ছিলেন সব তরুণেরা, যাদের বয়স হিসাব করলে 14 বছর থেকে 35 বছরের মধ্যেই তার সব সাহাবীদের বয়স ছিল। পৃথিবীর অন্যান্য যে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সমস্ত লড়াই হয়েছে, সেই লড়াইয়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগণ্য আমেরিকার স্বাধীনতার সংগ্রাম। সেই স্বাধীনতার সংগ্রামী স্ট্যাচু অফ লিবার্টি উঠে ধরেছেন সারা দুনিয়ার বুকে, যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সে লড়াই করেছে। এরপরে ফরাসি বিপ্লব হয়েছে 1779 সালে। সেখানেও 3 এক স্লোগান ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। এরপরে বিপ্লব হয়েছে সোভিয়েত বিপ্লব, চীন বিপ্লব, ভিয়েতনাম বিপ্লব। সর্বশেষ মানব ইতিহাসে ইরানের ইসলামী রেগুলেশনে সব বিপ্লবেরই এই অংশগ্রহণকারী ছিল তরুণেরা। সেই তরুণদের আজকের এই সমাবেশে আমি মহাচীনের বিপ্লব পরবর্তী বেইজিং বিশ্ববিদ্যালয়ে মাওসেতুংকে দাওয়াত করেছিলেন প্রধান অতিথি হিসাবে সমাবর্তন অনুষ্ঠান। উনি ছোট্ট বক্তব্য রেখেছিলেন, কবিতাটা চীনা ভাষায় বলেছিলেন। সেটা ভাষান্তরিত মানব জাতির ইতিহাসে এই কবিতাটার সবচেয়ে জনপ্রিয় কবিতা। আমি এখানে অনেক প্রবীণরাও আছে, দলের প্রতি ভালোবাসার টানে আসছেন, তবে কবিতাটা তরুণদের জন্য। সেই তরুণদের উদ্দেশ্যে আমি কবিতা উচ্চারণ করছি। পৃথিবীটা তোমাদেরও, আমি এই অংশগ্রহণকারী তরুণদের বলছি, পৃথিবীটা তোমাদেরও, আবার আমাদেরও, অবশেষে তোমাদেরই। তোমরা তরুণেরা প্রাণ শক্তিতে উচ্ছল, জীবনের স্ফোটনমুখ অবস্থায় সকালবেলার 8-9টা সূর্যের মতো। সভ্যতা তোমাদের উপরে তাকিয়ে রয়েছে, তোমাদের উপর তোমার পরিবার তাকিয়ে রয়েছে, মানব জাতি তাকিয়ে রয়েছেন। আমরাও তোমাদের এই তরুণদের দিকেই তাকিয়ে আছি। সেলিম যথার্থই বলেছেন যে আমরা হয়তো শেষ যাত্রী হব, তরুণ যে যাত্রী হবে সেই যাত্রীদের উদ্দেশ্যে এই সমাবেশ। আমি এই তারুণ্যের এই সমাবেশের আয়োজক এবং অংশগ্রহণকারীকে আমি পুনর্বার অভিবাদন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার
5টি নির্বাচনী এলাকার মধ্যে এক নির্বাচনী এলাকা, সেখানে প্রার্থী ঘোষণা করা হয়নি। সম্ভাব্য আমার সঙ্গে হাফিজ ভাইয়ের কথা হচ্ছিল অতি দ্রুত সেই প্রার্থী ঘোষণা করে। 2 নম্বর প্রার্থী আপনাদের প্রার্থী সেলিম দাদা। 3 নম্বর প্রার্থী আপনাদের এলাকার কৃতি সন্তান, দলের স্বার্থে আপনাদের দলীয় কেন্দ্রের সিদ্ধান্ত মেনে ব্যানার চাটমহল ভাঙড়া ফরিদপুরে নির্বাচন করতে গেছেন হাসান জাফির তুমি। 4 নম্বর নির্বাচন এলাকার প্রার্থী জীবন সংগ্রামে বহু ত্যাগ এবং তিতিক্ষার প্রতিনিধিত্ব করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন, না পাওয়ার পরে হতাশায় এই পরিণত বয়সে ঈশ্বর দেয়ার জরিয়ার প্রতিনিধিত্ব করতে ধানের শীষের প্রতীক নিয়ে হাবিবুর রহমান হাবিব। 5 নম্বরে দল আমাকে মনোনীত করেছেন। আমরা এই 5টি নির্বাচন এলাকার মধ্যে সবচেয়ে নিরাপদ নির্বাচন এলাকার ভোটার এবং নেতা এই সুজনগর ব্যানার এলাকা। আমি এ কথাও আপনাদের স্মরণ করছি, আপনাদের নিশ্চিত বিজয়। আমি ইতিহাসের সেই সত্য কাহিনী আপনারা শুনেছেন, খরগোশ আর কচ্ছপের লড়াইয়ের কথা শুনেছেন না? যদি অসতর্ক হন, আমাদের বিজয় নিশ্চিত ভেবে যদি আপনি প্রতিমধ্যে যদি বিশ্রাম গ্রহণ করেন, আপনার দীর্ঘ যাত্রার ক্লান্তি কচ্ছপ এগিয়ে যেতে পারে। আপনাকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে সজাগ থাকতে হবে এবং এই সজাগ যদি আপনি থাকেন, আপনার এই ঢেউ ছড়িয়ে পড়বে আপনার 5টি নির্বাচনী এলাকায়। আমাদের সকল অনৈক্য এবং বিভেদ আমাদেরকে ভোলানোর জন্য, নিরসনের জন্য, সবাইকে মর্যাদা এবং সম্মান এবং বিজয়ের অংশীদার করার জন্য, বিজয়ের এই শক্তিতে সবাইকে সম্পৃক্ত করার জন্য আমাদের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বাংলাদেশে 5ই আগস্টের পরে গোটা বাংলাদেশ জানে বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশ কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে, অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। দৃশ্যমান শত্রু দেখলে তাকে পরাজিত করার পরিকল্পনা করা যায়। আপনারা যা দেখছেন সামনে আমাদের শত্রু, এই শত্রুর বাইরেও অদৃশ্য শক্তি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, করতলগত করতে চায়, আমাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলতে চায়। সে অদৃশ্য শক্তির বিরুদ্ধে এই দেশ আবহমান কাল ধরে লড়াই এবং সংগ্রাম এবং স্বাধীনতা প্রিয়। এই 3000 বছরের মধ্যে যতবার এই বাংলার এই জনপদকে পদোন্নত করেছে, ততবার বিদ্রোহ করেছে এই বাংলার বীর সেনানীরা, সন্তানেরা। এই বাংলার এই স্বাধীনতাকে সুরক্ষা করার জন্য শহীদ জিয়া বাংলাদেশের আলাদা আইডেন্টিটি, জাতীয় জবাব দিয়েছে। ভারত যেন কোনোদিনই এই জনপদ পদদলিত করতে না পারে। এই স্বাধীনতার মন্ত্র দিয়ে গেছেন স্বাধীনতার ঘোষক, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া নিরবিচ্ছিন্ন 9 বছরের লড়াইয়ে গণতন্ত্র এবং মানুষের নিরাপত্তা রাজনীতি প্রদর্শিত করে গেছে, যে কারণে জাতিসংঘ, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ভারত, চীন, মধ্যপ্রাচ্য, অন্য সকল মানুষ এক বাক্যে খালেদা জিয়ার প্রতি তার ভক্তি শ্রদ্ধা প্রকাশ করেছে। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের সরকার প্রধান, বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, 3 বাহিনী প্রধান, সরকারি বেসরকারি সকল পর্যায়ের মানুষ এক মহনে মিলিত হয়ে দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। গোটা বাংলাদেশ আজকে এভার কেয়ার হাসপাতালের দিকে তাকিয়ে আছে। আমরা এখানে দোয়া করলাম বেগম খালেদা জিয়ার পক্ষে কথা না বলে বাংলাদেশের রাজনীতি করা দুঃসাধ্য হয়ে গেছে। অন্য দলগুলো তারা খালেদা জিয়ার পক্ষে কথা বলতেছে। এক মোহনায় মিলিত করেছে বেগম খালেদা জিয়া, এক মোহনায় মিলিত করেছিলেন শহীদ জিয়া 1971-এর 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে। এই 2 বীরের ধমনীতে যে রক্তধারার তৃতীয় সন্তান, তৃতীয় ধারা, যার ধমনীতে শহীদ জিয়ার রক্ত, খালেদা জিয়ার রক্ত,
সেই বাংলাদেশের প্রাণ। তারেক রহমান বাংলাদেশকে স্থিতিশীল, নিরাপদ, বাসযোগ্য করার জন্য যে 18 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে, সে বাংলাদেশ সম্পর্কে এমন দায়িত্বশীল কর্মসূচি ঘোষণা করেছেন, যে কর্মসূচি শুধু বিএনপির নয়, যে কর্মসূচি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বামপন্থী, ডানপন্থী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ আর সমতলের সব মানুষের নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য কাজ করেছে। এই বাংলাদেশকে দুনিয়াতে দুইটি দেশকে সোনার দেশ বলা হয়। আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, যারা হজে গিয়েছেন, আমরা সবাই সেই সোনার মদিনাতে যেতে চাই। মক্কা মদিনা প্রতিটা মুসলমানের পাথেয় হয়ে রয়েছে। সেই সোনার মদিনার পরে একমাত্র দেশ যার নামে দ্বিতীয় সোনার দেশ বলা হয়, সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশে বাসযোগ্য দেশ গড়ার জন্য বাংলাদেশ সম্পর্কে পর্যবেক্ষণ করে নিরাপদ বাংলাদেশ করার জন্য কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে প্রথম 1 বছরেই 1 কোটি মানুষের কর্মসংস্থান দিলে বাংলাদেশের স্থিতিশীলতা আসবে। আর 5টি কর্মসূচি ঘোষণা করেছেন। প্রথম কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশের 92% মুসলমানের এই দেশে মসজিদে আর বিভিন্ন মাদ্রাসায় সবচেয়ে কম বেতনে চাকরি করে। মসজিদের মুয়াজ্জিন আর মসজিদের ইমামের কোনো বেতন নেই, মুফতি এবং দয়া করুণার উপরে নির্ভর করে। তাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য বিএনপি ঘোষণা করেছে প্রতিটা মুয়াজ্জিন এবং ইমামের রাষ্ট্রীয় সম্মানী প্রদান করা। আর 8% জন্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্মগুরুদেরও সমান সুযোগ দেওয়া হবে। 100% ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য তারেক রহমান এক সুদূর প্রসারী রাষ্ট্রীয় পরিকল্পনা কর্মসূচি ঘোষণা করেছেন। দ্বিতীয় কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশের মায়েরা হচ্ছে সংসারের প্রাণকেন্দ্র। এই মায়েদের যদি সম্মান দেওয়া যায়, মায়েদের যদি অভাব এবং দারিদ্রতা মুক্ত রাখা যায়, সুসন্তান গড়ে উঠবে প্রতিটি ঘরে ঘরে। সে কারণে ফ্যামিলি কার্ড কর্মসূচি ঘোষণা করেছেন। চাল, ডাল, তেল, লবণ এটা প্রতিটি মানুষ পাবে। তৃতীয় কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ যদি সচল না থাকে, অচল হয়ে যায়, তাহলে সবকিছু ব্যর্থ হবে। আমাদের তরুণদেরকে, আমাদের জনগণকে সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য এটা আমাদের মৌলিক অধিকার। আমরা যদি হাসপাতালে যাই, আমাদের প্রেসক্রিপশন লেখা দেয়, অনেকগুলো টেস্ট দেয়। সে টেস্টখানায় গেলে যখন বলা হয় 10,000, 12,000 টাকা, তখন বেশিরভাগই গরিব মানুষ, মধ্যবিত্তরা এই ব্যয় করার ভয়ে বাড়িতে ফিরে আসে। বড়ি পাড়া, পানি পড়া, মুয়াজ্জিন এবং ইমামদের পানি পড়াকে অসুখ ভুলে থাকতে চায়। প্রতিটি মানুষের অধিকার রয়েছে, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসা পাওয়া। পাবনার সাথে আপনার সুজনগর হেলথ ক্যাম্পে যাবেন, সেখান থেকে যদি পাবনা পাঠায়, প্রয়োজনে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালে বাংলাদেশের মানুষ চিকিৎসা পাওয়া তার অধিকার, রাষ্ট্রীয় ব্যয় সেই চিকিৎসার ব্যবস্থা। 1 কোটি মানুষের চাকরি, সমস্ত ইমাম মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় সম্মানী প্রদান, কৃষি কার্ড, যেটা আমি বলিনি, কৃষকেরা বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের মেরুদণ্ড। যা কিনবে তার দাম বেশি, যা বিক্রি করবে তার দাম কম। এই কৃষক শুল্কে বাঁচানোর জন্য স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড আর কৃষক আর শ্রমিকদের বাংলাদেশে গণনা করে প্রত্যেকের পরিস্থিতি দেওয়ার সুদূর প্রসারী ভিশনারি কর্মসূচি ঘোষণা করেছেন। যে কর্মসূচি 1971-এর স্বাধীনতা ঘোষণার চাইতেও দায়িত্ববান, ঝুঁকিপূর্ণ কর্মসূচি তারেক রহমান ঘোষণা করেছেন। তাকে বাংলাদেশের স্বার্থেই দরকার, বাংলাদেশকে নিরাপদ করার জন্য দরকার। সেই বাংলাদেশকে নিরাপদ করার জন্য আমরা 17 বছর লড়াই করে দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার আদায় করেছি। সেই অধিকার মানুষের ঘরে ঘরে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ধানের শীষের প্রতীকের বিজয়ের মাধ্যমে এই 1 কোটি মানুষের চাকরি এবং কর্মসংস্থানগুলো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বামপন্থী, ডানপন্থী সব মানুষেরই জিয়াকে, খালেদা জিয়ার পরে
তারেক রহমানকে একবার পরীক্ষায় উত্তীর্ণ করার আবেদন রাখছে। যারা সমালোচনা করছে, যারা ছাত্রলীগের নাম ধারণ করে নিজেরা বেঁচেছে, আর আমরা বেউলেটের মুখে আমরা বুলেটের মুখে, বেউলেটের চার্জের মুখে বিএনপি হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। আমরা মিথ্যা কথা বলে ছদ্মবরণ করে রাজনীতি করেনি বিএনপি। আরেকটি কথা বলে আমি শেষ করব। এই যে রেগুলেশনটা হলো অথবা গণ অভ্যুত্থান হলো,